ঘনাদার হাইতোলা একটা অনুষ্ঠান বিশেষ। গড়াদের ফাঁক থেকে পুচকে দুপিয়ে জানোয়ারগুলোর বেয়াদবি দেখে দেখে সিংহ মশায়ের যখন দিক ধরে যায়, তখন তার আলস্য ভাঙা দেখবার সৌভাগ্য যদি কারুর হয়ে থাকে, তাহলে সে ঘনাদার হাইতোলার কিঞ্চিত মর্ম বুঝতে পারবে। তেমনই বিরাট মুখ বাদান, তেমনই দন্তরুচি কৌমুদীর শোভা ও তেমনই 3 বৎসর তৈলবিহীন গরুর গাড়ির চাকার আওয়াজের মতো সুদীর্ঘ একটানা সুর লহরী সিংহমশাই তবু ঘনাদার মতো তুড়ি দিতে পারে না। ঘনাদার হাইতোলা দেখে আমরা সত্যি তাজ্জব হয়ে গেলাম। তাজ্জব হলাম তার হাইতোলার দৃশ্যে নয়, তিনি যে হাই তুললেন কি করে, শুধু এই কথা ভেবে। রাম, শিবু ও আমি পরস্পরে হতাশভাবে মুখ চাওয়াচাবি করলাম। হায় হায়, সন্ধ্যার সমস্ত আয়োজনটাই মাটি। সকাল থেকে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ছে। কর্পোরেশনের কর্তব্য পরায়ণতার দৌলতে সে বৃষ্টির জলের সাধ্য কি যে সহজে রাস্তার থেকে বেরোয়। ট্রামবাস বন্ধ, কলকাতা প্রায় ভেনিস হয়ে উঠেছে বললেই হয়। এহেন সন্ধ্যাটা মেসে বসে জমাবার জন্য সন্ধ্যা থেকে ঘনাদাকে উস্কে দেওয়ার কি চেষ্টাটাই না করা হয়েছে। কিন্তু এ বাদলায় ঘনাদাও যেন বাসি মুড়ির মতো মিইয়ে গেছেন। যে ঘনাদার কাছে তিল ফেলতে না ফেলতে তাল হয়ে ওঠে, জলের ছিটে পড়তে না পড়তে যিনি প্রলয় প্লাবনে আমাদের ভাসিয়ে দেন, সেই ঘনাদাকে আজ সন্ধ্যা থেকে একটু তাতিয়ে তুলতে পর্যন্ত পারা গেল না, অথচ কোনো অনুপানই বাদ পড়েনি। ঘনাদাকে ধার দিতে দিতে শিশিরের সিগারেট কেস প্রায় খালি হয়ে এসেছে। শিবু ও রাম সেই যে নতুন মার্কিন সিগারেট লাইটারটা তার হাতে দিয়েছে, তা প্রায় বাজেয়াপ্ত হওয়ার সামিল জেনেও এখনো পর্যন্ত একবার ফেরত চায়নি। মেসের ম্যানেজার আমাদের শাসনে ভুলেও একবার 6 মাসের বাকি পাওনার কথা তোলেনি, এবং আমরা সবাই টমটম চালানোর থেকে অ্যাটম বোমা পর্যন্ত হেন প্রসঙ্গ নেই যা ঘনাদার সামনে টোপ গিলতে তুলে ধরিনি। কিন্তু আরামকে দাঁড়ায়, কমন রুমের একমাত্র আরামকে দাঁড়ায় সেই যে ঘনাদা গা এলিয়ে দিয়েছেন, তারপর তাকে একটু সোজা করে বসাতেও পারিনি। মাছ ধরার প্রসঙ্গ দিয়ে শিবু অনুষ্ঠান শুরু করেছে। রাম তাতে ফোড়ন দিয়ে বলেছে, বর্ষার দিনে মাছ নাকি টোপ খায় ভালো, কিন্তু মাছে টোপ খাক বা না খাক, আমাদের টোপ বৃথাই নষ্ট হয়েছে। এমনকি কত বড় এক মহাশয়ের একবার তার ছিপে উঠেছিল, গৌরাঙ্গ সগর্বে তার দুহাত ছড়িয়ে দেখিয়ে দেবার পরও ঘনাদার কোনো সারা শব্দ পাওয়া যায়নি। মহাশয়ের থেকে ঘনাদা একেবারে দক্ষিণ মেরু সাগরে মহাতিমি শিকারের কথা তুলবেন, এই আশাই আমরা করেছিলাম। কিন্তু তার বদলে তিনি ক্লান্তভাবে শুধু একটু সিগারেটের ধোঁয়া ছেড়েছেন। মাছ থেকে আমরা পাহাড়ে ওঠার কথা তুলেছি। হাতের কাছে এমন একটা হিমালয় থাকা সত্ত্বেও বাঙালির ছেলেদের কেন যে পাহাড়ে চড়ার এতটুকু উৎসাহ ও যোগ্যতা নেই, তা নিয়ে গৌরাঙ্গ দুঃখ প্রকাশ করেছে। আমরা আর চোখে চেয়ে দেখেছি ঘনাদা আরাম কেদারার হাতলের উপর একটা পা তুলে দিয়ে আরও একটু আয়েশ করে শুয়েছেন। পাহাড়ে চড়ার থেকে বন্দুক ছোড়া ও তা থেকে আবার ঘোড়ায় চড়ায় আমরা ঘুরে গেছি। ঘনাদা সিগারেটে শুকটান দিয়ে চোখ দুটি মুদ্রিত করেছেন। হতাশ হয়ে শেষ পর্যন্ত আমরা ওয়েট লিফটিং অর্থাৎ ওজন তোলার কথা পেরেছি। বিজ্ঞানের নজির তুলে শিবু বলেছে, পোকামাকড়েরা যখন নিজেদের চেয়ে বহু ওজনের জিনিস তুলতে পারে, তখন মানুষই বা পারবে না কেন? প্রশ্নটা মাঠেই মারা গেছে। ঘনাদা হাই তুলছেন এবং আমরা এবার আশা ছেড়ে দিয়েছি। মরিয়া হয়েই রাম বোধহয় শেষ চেষ্টা করেছে। কলা কৌশল সব জলাঞ্জলি দিয়ে সোজাসুজি জিজ্ঞাসা করেছে, আচ্ছা ঘনাদা, আপনি কখনো ওয়েট লিফটিং করেননি? ওয়েট লিফটিং? ঘনাদা নেহাত আলস্য ভরে বলেছেন, না, ওয়েট লিফটিং করিনি, তবে একবার একটা পাথর তুলেছিলাম। আমরা একেবারে উৎগ্রীব হয়ে উঠে বসেছি। গৌরাঙ্গ উৎসাহে জিজ্ঞাসা করেছে, পাথর তুলেছেন? কত বড় ঘনাদা? আমাদের একেবারে দমিয়ে ধরাশায়ী করে ঘনাদা বলেছেন, কত বড় আর, এই এতটুকু নুড়ি, 6টাখানে ওজন হবে। আমাদের হতাশার দীর্ঘ নিঃশ্বাস শেষ হবার আগে ঘনাদা অত্যন্ত তাচ্ছিল্য ভরে আবার বলেছেন, মিকিউ দ্বীপটা তাতেই তো ফেটে চৌচির হয়ে গেল। একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল শুধু একটা নুড়ি তোলার জন্য? নিজেদের অজান্তে আমরা প্রশ্ন করে ফেলেছি। ঘনাদা যেন অবজ্ঞা ভরে আমাদের দিকে তাকিয়ে বলেছেন, হ্যাঁ, তাতেই ফেটে চৌচির হয়ে সমুদ্রে ডুবে গেল। না,
আর ঘনাদাকে উস্কানি দেবার দরকার হয়নি, তিনি নিজেই এবার শুরু করেছেন। নিউ হেব্রাইডিসের নাম শুনেছিস কখনো? আর শুনে থাকলেও আসলে কি বস্তু বোধহয় জানিস না। নিউ হেব্রাইডিস হলো নিউজিল্যান্ডের ঠিক উত্তরে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব কোণে কয়েকটি ছোট ছোট দ্বীপের জটলা। পৃথিবীর মাইল 50 উপর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের ওপর কটা পাথরকুচি ফাঁক ফাঁক করে সাজিয়ে ইংরাজিতে ওয়াই অক্ষরটা লেখা। এই ওয়াই এর 3টে হাতা যেখানে এসে মিলেছে সেখানকার এফাটা দ্বীপটাই হলো সমস্ত দ্বীপপুঞ্জের রাজধানী। এফাটায় 2টো বন্দর, ভিলা আর হাভানা। ভিলা বন্দরের সরকারি আস্তানা। চন্দন কাঠের ব্যবসার জন্য তখন নিউ হেব্রাইডিসের একেবারে দক্ষিণের আনিওয়া নামে একটি দ্বীপে থাকি। সেখান থেকে সরকারি লাইসেন্স নেবার জন্য ভিলা বন্দরে কদিনের জন্য এসেছি। সরকারি দপ্তরখানা সব দেশেই সমান, 18 মাসে তাদের বছর। নিউ হেব্রাইডিসে আবার এই বিষয়ে গোদের ওপর বিষ ফোড়া আছে। এক রামে রক্ষা নেই, সুগ্রীব সেখানে দোসর। নিউ হেব্রাইডিসের রাজধানী এক, কিন্তু রাজত্ব দুজনের। ইংরেজ আর ফরাসি একসঙ্গে মিলে সেখানে শাসন করে। সুতরাং 7 দিনের কাজ 7 সপ্তাহতেও সারা হলো না। ইংরেজির থেকে ফরাসি আর ফরাসির থেকে ইংরেজিতে তর্জমা হতে হতে আমার লাইসেন্সের আর্জি কোন লালফিতের জালে যে জড়িয়ে পড়েছে তার হদিশই তখন পাচ্ছি না। ঠিক এই সময়ে মুর্সিও পেত্রার সঙ্গে আমার হঠাৎ আলাপ হয়। আলাপ হলো আশ্চর্যভাবে। রাজধানী ও বন্দর হলে কি হয়, ভিলাতে ভালো একটা হোটেল নেই। মালানা নামে একটি দেশি লোকের টিনের চাল দেওয়া একটা মেটে দোতলার উপরকার একখানা ঘর ভাড়া করে আছি। সেদিন সরকারি দপ্তরখানার থেকে যত অকর্মণ্য কর্মচারীদের সঙ্গে বচসা করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। এমন সময় উপরে আমারই ঘরে তুমুল আন্দোলন হচ্ছে বলে মনে হলো। নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে অত্যন্ত অবাক হয়ে উপরে উঠে গেলাম। ঘরের দরজায় যাবার সময় আমি তালা দিয়ে গেছি নিজের হাতে। সে ঘরে গন্ডগোল হয় কি করে? সিঁড়ি দিয়ে উঠে মাঝখানের বারান্দাটুকু পার হবার আগেই মালানার সঙ্গে দেখা। আমার ঘর থেকে সে উত্তেজিতভাবে বেরিয়ে আসছে। আমায় দেখতে পেয়ে সে হাত পা নেড়ে জানালে যে এক্ষুনি আমাদের পুলিশে যাওয়া দরকার। পুলিশে যাওয়া দরকার? কেন? আর কেন, কোথাকার এক ফরাসি গুন্ডা এসে আপনার ঘর দখল করেছে। আমি কত ঠেকাবার চেষ্টা করলাম, তা শুনলই না। জোর করে তালা ভেঙে ঘরে ঢুকলো। এখনই আমি থানায় যাচ্ছি। হেসে বললাম, তার আগে লোকটার চেহারা একবার দেখা দরকার নয় কি? মালানা সভয়ে বলল, দেখবেন কি মশাই, সে একেবারে খুনে গুন্ডা, কি করে বসবে ঠিক নেই। হেসে বললাম, আমি কি করব যখন ঠিক আছে তখন ভাবনা কি? মালানা কথাটা ঠিক বুঝতে না পেরে একটু হতভম্ব হয়ে ভয়ে ভয়ে আমার পিছু পিছু এলো। ঘরে ঢুকেই দেখি আমার জিনিসপত্র চারদিকে ছত্রাকারে ছড়ানো। তারই মধ্যে আমার ডেক চেয়ারটিতে গা এলিয়ে দিয়ে বিশাল চেহারার একটি লোক নিশ্চিন্তে আরামে পাইপ টানছে। পরনে একটা প্যান্ট ছাড়া আর কিছু নেই। গরমের তরুণী বোধহয় গায়ের জামাজোড়া সব খুলে ফেলেছে। লোকটার গায়ের চামড়া সাদা এবং গোপদারির ছাড় দেখলে ফরাসি বলেই মনে হয়। আমায় ঢুকতে দেখেই লোকটা ডেক চেয়ারে উঠে বসে বাঘের মতো ফরাসি ভাষায় হুঙ্কার দিয়ে উঠল, কে রে হতভাগা নিগার? মালানা তো সেই হুঙ্কার শুনেই তীরের মতো ছিটকে গিয়ে পড়ল বারান্দায়। তারপর আর তার চুলের টিকে দেখা গেল না। মুচকে একটু হেসে আমি একেবারে পরিষ্কার বাংলায় বললাম, চিনতে পারছো না সাহেব, আমি তোমার জম। দুর্বোধ্য ভাষা শুনে আর আমায় হাসতে দেখে সাহেব একেবারে ক্ষেপে গেল। আমায় প্রায় কাঁচাই গিলে ফেলবে এমনই ভাবে দাঁত কড়মড় করে দাঁড়িয়ে উঠে এবার ইংরেজিতে বললে, বেরিয়ে যা শিগগিরই, কালার নেটিভ, নইলে তোর গায়ের সমস্ত চামড়া আমি খুলে নেব। আগের মতোই হেসে বললাম, বলো কি সাহেব, আমার যে শুনেই গা সুরসুর করছে, কিন্তু তার আগে তোমায় যে একটু গা তুলতে হবে। এটা আমারই ঘর কি না? আমার মুখে চস্ত জার্মান শুনে সাহেব প্রথমটা একেবারে থ হয়ে গেল। যাই হোক, সাহেব একেবারে মুখ্য নয়। জার্মান ভাষাটা অন্তত বুঝে জেনে
আমার একটু কৌতূহল তখন বেড়েছে। প্রথমে হতভম্ব হলেও পর মুহূর্তেই আমার কথার বিষ্টুকুর চালাতে সাহেব একেবারে ফেটে পড়ল। এ ঘর তোমার, প্রমাণ কি তার? আবার একটু হেসে আমার জিনিসপত্রগুলো দেখিয়ে দিয়ে বললাম, প্রমাণ তো তুমিই ঘরময় ছড়িয়ে রেখেছ। বটে। বলে সাহেব হঠাৎ আমার সুটকেসটা ধরে বাইরের বারান্দায় ছুঁড়ে ফেলে দিয়ে বললে, যাও, তোমার প্রমাণ ঘরের বার হয়ে গেছে। আর সুবুদ্ধি যদি এখনো না হয়, তাহলে একটি লাথিতে তোমাকেও ওই প্রমাণের পিছু পিছু পাঠিয়ে দেব। ঘরের মাঝখানেই সাহেবের প্রকাণ্ড কেবিন ট্রাঙ্কটা পড়েছিল। সেটা তুলে নিয়ে বললাম, সেটা একটু অভদ্রতা হয় নাকি? তার চেয়ে বরং তুমিই দেখো সাহেব, আমি তোমার মোট বইবার সমস্যাটা মিটিয়ে দিচ্ছি। ট্রাঙ্কটা ছুঁড়ে বারান্দা পার করে নিচে ফেলে দিলাম। সাহেব এক লহমা হাঁ করে দাঁড়িয়ে থেকে একেবারে তোপের গোলার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জামাটা একটু ঝেড়ে নিয়ে চেয়ে দেখি জানলার কাছে সচাপটে যেমনভাবে পড়েছিল সাহেব, সেইভাবেই শুয়ে আছে। নট নরণচরণ, নট কিচ্ছু। ঘরের কুজো থেকে তার মুখে জল ছিটিয়ে দিয়ে নিজেই এবার গিয়ে তুলে ধরলাম। সাহেব হাঁপিয়ে উঠে বসে চোখ না খুলেই চেঁচিয়ে উঠল, আমি মরে গেছি, নির্ঘাত মরে গেছি। তাকে একটা ঝাঁকানি দিয়ে বললাম, হ্যাঁ, মরে তুমি নরকে এসেছ। যমরাজ তোমায় অভ্যর্থনা করতে এসেছেন, চেয়ে দেখো। সাহেব এবার চোখ খুলে তাকিয়ে বললে, মরিনি তাহলে? কিন্তু আমার শির দ্বারা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। বললাম, না, তাও হয়নি, উঠে দাঁড়াও দেখি। সাহেব কিন্তু বসে বসে আমায় ভালো করে লক্ষ্য করে বললে, তুমি কি জাপানি? তারপর নিজে নিজেই আবার বললে, হুম, জাপানিদের চেহারা তো এরকম হয় না। হেসে বললাম, আমি জাপানি নই, বাঙালি। বাংলাদেশের নাম শুনেছ কখনো? বাংলাদেশ? সাহেবের চোখ দুটো বড় হয়ে উঠল। বাংলাদেশের নাম শুনিনি আবার? ট্যাগরের সঙ্গে আমার কত আলাপ ছিল। ট্যাগরের সঙ্গে? ট্যাগর আবার কে? রবীন্দ্রনাথ ট্যাগর। বুঝলাম, কবিগুরুর নাম ফরাসি উচ্চারণে এরকম দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলাম, তার সঙ্গে তোমার আলাপ ছিল? কোথায় আলাপ হয়েছিল? একটু যেন ভড়কে গিয়ে সে বলল, আলাপ মানে দেখাশোনা আর কি, বাড়িতে দেখাশোনা হয়েছিল। বেশ একটু কড়াভাবে জিজ্ঞাসা করলাম, কি সূত্রে? সাহেব আরো আমতা আমতা করে বললে, মানে তিনি যখন ওখানে ছিলেন তখন কাগজে তার একটা ফটো দেখেছিলাম। ধমক দিয়ে এবার বললাম, দেখো সাহেব, আমার কাছে ওসব ধাপ্পা দিয়ে কোনো লাভ হবে না। তোমার পাত্তারি গুটিয়ে এ ঘর থেকে সরে পড়তেই হবে, না ওঠো। সাহেব এবার রীতিমতো কাঁদুনি গিয়ে উঠল। উঠবো তো, কিন্তু যাব কোন চুলোয় শুনি? পোড়া শহরে কি একটা হোটেল আছে? সারাদিন ঘুরে একটা ঘরের বারান্দা পর্যন্ত ভাড়া পাইনি। আমি কি রাস্তায় গিয়ে শোবো? এবার হেসে ফেলে বললাম, আচ্ছা, আমার এখানে থাকতে পারো, কিন্তু বেচাল যেন আর না দেখি। সাহেব নিজের গর্দানটায় একবার হাত বুলিয়ে নিয়ে বললে, না, আমার গর্দানটার বীমা করা নেই। মালপত্র নিচের থেকে তুলে এনে তারপর আমরা বেশ জমিয়ে বসে আলাপ শুরু করলাম। মসিয়ে পেতরা আমারই মতো ভবঘুরে লোক। ঝগড়া দিয়ে শুরু হওয়ায় এবং দুজনেই এক ধাতের লোক হওয়ায় দোস্তিটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি ইতিমধ্যেই আমার চন্দন কাঠের ব্যবসার কথা বলেছি। মসিয়ে পেতরা মাথা নেড়ে বলেছে, ওসব চন্দন কাঠটাট কোনো কাজের নয়। এই দ্বীপপুঞ্জের আসল মাল হলো গন্ধক। দেখো না, 1 বছরের মধ্যে এই গন্ধকের ব্যবসায় কিরকম লাল হয়ে যায়। উদারভাবে পেতরা তারপর আমাকে তার ব্যবসার ভাগিদার করতে রাজি হয়েছে। আমি হেসে বলেছি, আগে তুমি গন্ধকের খনি খুঁজে বার করো, তারপর দেখা যাবে। পেতরা অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বলেছে, ও, তুমি আমায় অবিশ্বাস করছো? পাগল ভাবছো আমায়? আচ্ছা, দেখতে পাবে একদিন। পেতরার আস্ফালন যে একেবারে মিথ্যে নয়, একদিন সত্যিই তার প্রমাণ পেয়েছি। কিন্তু সে প্রায় বছর 6 বাদে।
এই 6 বছর তার কোনো খোঁজই রাখেনি বা পাইনি। এফাটা দ্বীপে মালানার বাড়িতে আমার ঘরে 2 দিন থাকার পর হঠাৎ একদিন সকালবেলা কিছু না বলে কয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছিল। একটু অবাক হলেও তার সম্বন্ধে বিশেষ মাথা ঘামায়নি। এরকম খামখেয়ালি লোক দুনিয়ায় এ পর্যন্ত অনেক দেখেছি। বিকেলে কি করবে সকালে তারা নিজেরাই জানে না। 6 বছর বাদে আবার তার সঙ্গে সাক্ষাৎ, এবার খুব অদ্ভুতভাবে। আনিওয়া দ্বীপে ফিরে এসে চন্দন কাঠের পেছনে তখনও লেগে আছি, কিন্তু ব্যবসা অত্যন্ত মন্দা। ফিজি দ্বীপের চন্দন কাঠ উজাড় করবার পর বেহিসাবি সদাগরেরা এই দ্বীপে হানা দিয়ে অবাধে যথেচ্ছভাবে চন্দন গাছ কেটে একেবারে সাবার করে দিয়েছে বললেই হয়। ব্যবসা গুটিয়ে নিয়ে আবার কোথাও পাড়ি দেব কিনা ভাবছি। এমন সময় অদ্ভুত একটা ব্যাপারে কৌতূহলী হয়ে উঠলাম। আনিওয়া দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে সমুদ্রের ধারের একটি ছোট গায়ের সর্দারের বাড়িতে তখন আমি থাকি। কিছুদিন ধরেই গায়ের লোকদের ভেতর একটা চাঞ্চল্য ও উত্তেজনা লক্ষ্য করছিলাম। সেদিন তার কারণটা জেনে অবাক হয়ে গেলাম। আমাদের গা থেকে মাইল 10 দূরে সমুদ্রের উপরে আরও একটি ছোট দ্বীপ দেখা যায়। দ্বীপ না বলে তাকে সমুদ্রের ভেতর থেকে ওঠা একটা পাহাড় বলাই উচিত। যেদিকে যাও সমুদ্রের উপর থেকে প্রায় খাড়া পাহাড়ের দেওয়াল প্রায় 2000 ফুট উঠে গেছে। এ দ্বীপটিকে এ অঞ্চলের লোকে অপদেবতার বাসা বলেই জানে। জনমনীষী সেখানে থাকে না, শুধু ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি সন্ধ্যার পর সেই পাহাড়ের নিচের দিকের খাজে ও পাথরে তাকে রাত্রিবাস করতে নামে। দুঃসাহসী 2-4 জন দেশি লোক তাদের ভাড়া ঝোলানো কাটা মারার নৌকায় দিনের বেলা সেখানে সেই পাখিদের আবর্জনার সার হিসেবে অত্যন্ত দামি গুয়ানো সংগ্রহ করতে যায়, কিন্তু মরে গেলেও সেখানে রাত কাটায় না। এমনকি দিনের বেলাতেও পাহাড়ের উপরে কি আছে তারা কোনোদিন সাহস করে চড়ে দেখেনি। এই ভুতুরে পাহাড়ে কিছুদিন থেকে অপদেবতার উৎপাত নাকি আরও বেড়ে গেছে। গুয়ানো কুড়োতে গিয়ে একদলের জনছয়েক নাকি আশ্চর্যভাবে মারা পড়েছে। ওপর থেকে প্রকাণ্ড একটা পাথর ঠিক তাদের লক্ষ্য করেই কে গড়িয়ে দিয়েছিল। আরেক দল পাহাড়ের ওপর বিকট এক মূর্তি দিনের বেলাতেই দেখতে পেয়েছে। এইসব ছাড়া রাত্রে আজকাল পাহাড়ের ওপর এই গা থেকেই অদ্ভুত ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। মাঝে মাঝে রহস্যজনক শব্দ সেখান থেকে ভেসে আসে। পাছে পাহাড়ের অপদেবতার কূপ এই গা পর্যন্ত এসে পৌঁছায়, সেই ভয়ে গায়ের লোক সারা। ভূতের ওঝারাও সময় বুঝে নিজেদের ক্ষমতা জাহির করতে ব্যস্ত। অপদেবতাকে ঠান্ডা করবার করার দিয়ে তারা ষোড়শ প্রচারে ভূত পূজার আয়োজন করেছে। সর্দারের কাছে ব্যাপারটা সব শুনে আমি নিজেই পাহাড়ের দ্বীপে যাব ঠিক করলাম। সর্দারের নিষেধ মানা, উপরোধ অনুরোধ যদি বা কাটানো গেল, দ্বীপে আমায় নৌকায় পৌঁছে দেয় এমন লোকই পেলাম না গায়ে। অবশেষে রেগে একটা ছোট ডিঙি নিয়ে নিজেই একদিন বিকেলে দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। সঙ্গে একটা ধারালো ছুরি আর কুয়ো থেকে যা দিয়ে ডুবে যাওয়া বালতি ঘোড়া তোলে সেরকম কাটার গোছা বাঁধা একটা লম্বা মজবুত দড়ি। রাত কাটাবার মতো কিছু খাবার দাবারও সর্দার সঙ্গে দিয়েছিল, যদিও রাত আমার সেখানে কাটবে কিনা সে বিষয়ে তার ঘোরতর সন্দেহ। আমার ডিঙি সমুদ্রে ঠেলে দেওয়ার সময় সর্দার প্রায় কেঁদে ফেলে আর কি। এতদিন একসঙ্গে থাকার দরুন আমার ওপরে সরল অসভ্য মেলানেশিয়ের সত্যি একটা মায়া পড়েছিল। এমন সাত করে বেঘরে মরতে যাওয়ায় তাই সে সত্যিই ব্যথা পেয়েছে। ভুতুরে দ্বীপের ধারে গিয়ে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পার হয়ে গেছে। সামুদ্রিক পাখিদের অধিকাংশই পাহাড়ের খাজে খাজে ডানা গুটিয়ে নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে। 2-4টে দেরি করে ফেরা পাখির পাখার ঝটপটানি শুধু শোনা যাচ্ছে। সুবিধে মতো এক জায়গায় পাহাড়ের ধারে নৌকো বেঁধে ছুরিটা আর দড়ি বাঁধা কাঁটাটা নিয়ে তীরে উঠলাম। তীরে মানেও পাথর। সে পাথরের তীর গজকড়ি পরেই খাড়া পাহাড়ের দেওয়ালে শেষ হয়েছে। ছুরিটা কোমরে গুজে দড়ি বাঁধা কাঁটাগুলো উপরের দিকে ছুড়ে দিলাম। একবার ফসকাবার পর
উপরের একটা খাঁজে কাটা আটকে গেল। ঠিক মতো আটকেছে কিনা দড়ি নেড়ে একবার দেখে নিয়ে তাই বেয়ে সেই খাঁজের ভেতর পা দিয়ে গিয়ে দাঁড়ালাম। তারপর আবার কাটা ছড়ে উপরের কোনো খাঁজে লাগাবার কসরত। এমনইভাবে প্রাণ হাতে করে পাহাড়ের মাথায় গিয়ে যখন উঠলাম তখন বেশ রাত হয়েছে। আমি পাহাড়ের পশ্চিম দিক দিয়ে উঠেছিলাম। সেদিকটা অন্ধকার হলেও ওপারে কৃষ্ণপক্ষের চতুর্থী না পঞ্চমীর চাঁদের আলো পড়ে চারিদিক বেশ ভালোই দেখা যাচ্ছে। সেই আলোর সামনে যা দেখা গেল তাতে আমি সত্যি অবাক। পাহাড়ের ওপরে ছোট্ট একটি হ্রদ, নিচ থেকে এর জলাশয়টির কথা কল্পনা করাও যায় না, কেউ করেও নি এ পর্যন্ত। সমস্ত পাহাড়টা যেন পেয়ালার মতো এই হ্রদটিকে ওপরে তুলে ধরেছে। নিঃসঙ্গ পাহাড়ের চূড়ায় চাঁদের আলোয় ঝলমলে হ্রদটিকে কি সুন্দর যে দেখাচ্ছিল কি বলবো। দড়ি বেয়ে ওঠার পরিশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। হ্রদের ধারে একটা পাথরের চায়ের পাশে বসে মুখে চোখে জল দিতে যাচ্ছি। হঠাৎ নিজের ইচ্ছার বিরুদ্ধেই সমস্ত শরীর এক মুহূর্তের জন্য কেমন যেন হিম হয়ে গেল। হ্রদের ঠিক ওপারে জলের ভেতর থেকে সত্যি একটা বিকট মূর্তি উপরে উঠে আসছে। মূর্তিটা মানুষের মতো সোজা হয়ে হাঁটছে, কিন্তু মানুষের সঙ্গে আর কোনো সাদৃশ্য তার নেই। কবন্ধের মতো বর্তুলাকার বিভৎস একটা ধর যেন দুটো থামের ওপর দাঁড় করানো। তার হাঁটার ভঙ্গিও এমন অমানসিক যে আপনা থেকে সমস্ত শরীর শিউরে ওঠে। মূর্তিটা জল থেকে উঠে বিশ্রী টোলে মোলে পায়ে দুলতে দুলতে ওপারের পাহাড়ের একটা অন্ধকার গহ্বরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। না, এ রহস্যের মীমাংসা না করলে নয়। মন শক্ত করে যথাসম্ভব সাবধান হয়ে হ্রদের পাড় দিয়ে ওপারে দৌড়ে গেলাম। সামনের সুড়ঙ্গের মতোই সেই গহ্বর। এক মুহূর্ত ইতস্তত করে ছুরিটা কোমর থেকে খুলে নিয়ে তার ভেতর গিয়ে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশি দীর্ঘ নয়। একটা বাঁক ফিরতেই দূরে একটা আলোকিত জায়গা দেখা গেল। এই কি তাহলে হ্রদের জলের সেই বিকট জীবের আস্তানা? আলো জ্বালাবার ক্ষমতাও কি তার আছে? সন্তর্পণে পা টেপে টেপে সেখানে গিয়ে পৌঁছালাম। সুড়ঙ্গটা এখানে একটা মাঝারি কোছের গুহায় শেষ হয়েছে। গুহার ভেতরে পৌঁছে একেবারে হতবম্ব হয়ে গেলাম। সেখানে কেউ নেই, কিন্তু ঘরের একপাশে একটা কেরোসিনের বাতি জ্বলছে। দেওয়ালে পোশাক আশাক টাঙানো। এই ভুতুরে দ্বীপে এই দুর্গম পাহাড়ের চূড়ায় মানুষ এলো কোথার থেকে? জলের তলা থেকে ওঠা সেই অমানসিক জীবটিই বা গেল কোথায়? অবাক হয়ে দেওয়ালের ধারের পোশাকগুলো লক্ষ্য করছি। এমন সময় সমস্ত গুহা কাঁপিয়ে সশব্দে একটা বন্দুকের গুলি আমার কানের পাশ দিয়ে দেওয়ালে গিয়ে লাগলো। বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার ছুরিও হাত থেকে ছুটে বেরিয়ে ও ধারের দেওয়ালে বিঁধে গিয়ে কাঁপতে লাগলো। যে বন্দুক ছুঁড়েছিল তার ডান হাতের জামার আস্তিন সেই ছুরিতে দেওয়ালের সঙ্গে আট হয়ে গেছে। হাত নাড়াবার তার ক্ষমতা নেই। লোকটার ওপর এবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম। হঠাৎ থমকে দাঁড়িয়ে সবিস্ময়ে বললাম, এ কি মসিয়ে পেত্রা? মসিয়ে পেত্রা করুণভাবে একটু হেসে বললেন, হ্যাঁ, আপাতত তোমার বন্দি। অর্ধেক রাত তারপর আমাদের পরস্পরের খোঁজ খবর নিতেই কেটে গেল। কি করে বন্দরের খোঁজে নানা জায়গা ঘুরে মসিয়ে পেত্রা শেষেই দ্বীপে উঠেছে সব কাহিনী শোনার পর জিজ্ঞাসা করলাম, কিন্তু জলের তলার সেই কিম্ভূত কিমাকার জীবটি তাহলে কি? পেত্রা একটু হেসে আমায় নিয়ে গুহার একদিকের একটি পাথরের দরজা সরিয়ে অন্য একটা ছোট গুহায় নিয়ে গেল। পাথরের দরজাটি এমন কায়দায় বসানো যে এমনিতে চোখে পড়ে না। আমারও চোখে পড়েনি। ছোট গুহার ভেতর থেকে সামনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে পেত্রা বললে, এই তোমার সেই বিকট জীব। অবাক হয়ে দেখি সামনে দুটো ডুবুরির পোশাক দেওয়ালের ধারে সাজানো হয়েছে। পোশাক দুটি সাধারণ ডুবুরির পোশাক থেকে একটু অবশ্য ভিন্নভাবে তৈরি। পেত্রা নিজেই সে কথা আমায় জানালে। পোশাকগুলো আমি নিজেই ফরমাস দিয়ে গড়িয়ে এনেছি। কিন্তু কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। কেন?
আচ্ছা দেখবে চলো। বলে পেত্রা আমায় নিয়ে আবার সেই হ্রদের ধারে গিয়ে বললে, জলে এখন একটু হাত দাও দেখি। হাত দিয়ে সবিস্ময়ে বললাম, এ কি, এ তো রীতিমতো গরম, ঘন্টা তিনেক আগেও তো ঠান্ডা দেখেছি। পেত্রা থেমে বললে, এইটি এই হ্রদের রহস্য, এবং তারই কিনারা করবার জন্য এই ডুবুরির পোশাক। এই হ্রদ থেকে থেকে হঠাৎ এত গরম হয়ে ওঠে যে উপরে ঝঞ্ঝার কুণ্ডলি উঠতে থাকে। এদেশের লোকেরা তাই দেখে ভাবে এখানে অপদেবতা আছে। জিজ্ঞাসা করলাম, তুমি ডুবুরির পোশাকে হ্রদের জলে নেমে কি পেয়েছ? কি পেয়েছি কাল ঠান্ডা হবার পর নিচে নামলেই দেখতে পাবে। পরের দিন জল ঠান্ডা হতে প্রায় বিকেল হয়ে গেল। ডুবুরির পোশাক পরে আমরা দুজনে তারপর হ্রদের নিচে নামলাম। পাহাড়ের উপর হলেও হ্রদটি খুব কম গভীর নয়, কিন্তু জল এমন পরিষ্কার যে দেখতে কিছুই কষ্ট হয় না। জলের তলায় পরস্পরের সঙ্গে কথা বলবার জন্যে আমরা একটা স্পিকিং টিউব অর্থাৎ কথা কইবার রবারের নলের ব্যবস্থা করে গিয়েছিলাম। হ্রদের তলায় এক জায়গায় এসে পেত্রা বললে, নিচের দিকে চেয়ে কিছু দেখতে পাচ্ছ? বললাম, দেখতে পাচ্ছি তো নীলচে একরকম পাথর। নীলচে পাথর নয়, পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হীরে, যার মধ্যে পাওয়া যায় সেই পাথর। হিরে? উত্তেজিতভাবে নিচের দিকে চেয়ে দেখতে দেখতে চমকে উঠলাম। নীলচে পাথরের গায়ে সত্যিই নানা জায়গায় আরেক জাতের পাথর এই জলের তলাতেও জল করছে। হিরে, চারিধারে এত হিরে! এই হ্রদের মধ্যে তো 7টা সাম্রাজ্যের ঐশ্বর্য তাহলে লুকানো রয়েছে। মনের ওপর যেন রাশ রুকল না। ওরই ভেতর প্রকাণ্ড একটা জলজলে পাথর দেখতে পেয়ে সেটা নেবার জন্য পাগল হয়ে উঠলাম। বাটালি গোছের একটা যন্ত্র পেত্রার সঙ্গে এনেছিল। সেটা দিয়ে ঠুকে ঠুকে ধারের পাথর আলগা করে যখন সেটা তুললাম, তখন অবাক হয়ে দেখি তার নিচে একটা নলের মতো গর্ত বেরিয়ে পড়েছে এবং তার ভেতর দিয়ে হু হু করে জল গলে যাচ্ছে। এই সামান্য ব্যাপারে পেত্রা কিন্তু হঠাৎ যেন ক্ষেপে গেল। আমার আরও কয়েকটা হিরে সংগ্রহ করবার ইচ্ছে ছিল, কিন্তু সে একেবারে পাগলের মতো টানতে টানতে আমায় উপরে নিয়ে গিয়ে তুলল। শুধু তাই নয়, ডুবুরির পোশাক ছেড়ে ফেলেই আমায় কোনো কথা বলবার অবসর না দিয়ে টেনে নিয়ে গেল পাহাড়ের এক প্রান্তে। সেখান থেকে দড়ির একটি সিঁড়ি জলের ধার পর্যন্ত টাঙানো এবং জলের ধারে পাহাড়ের একটি খাঁজের আড়ালে একটি ছোট মোটর লঞ্চ দেখলাম লুকানো রয়েছে। দড়ির সিঁড়ি দিয়ে মোটর বোটে নেমে সেটি চালিয়ে মাইল 10 দ্বীপটির থেকে দূরে যাবার আগে মুখে ফেনা উঠিয়েও পেত্রার কাছ থেকে একটা কথা বার করতে পারলাম না। অবশেষে অত্যন্ত রেগে বললাম, আমার কথার জবাব যদি না দাও তাহলে তোমায় বোট থেকে আমি সমুদ্রে ফেলে দেব। বুঝেছ? বলো, এরকমভাবে হঠাৎ পাগলের মতো পালিয়ে আসার মানে কি? মানে এক্ষুনি বুঝতে পারবে। কানে আঙুল দিয়ে শক্ত হয়ে বোটের রেলিং ধরে বসে দেখি। তার পরের কথা আর শুনতে পেলাম না। আমি দ্বীপটির দিকেই মুখ ফিরিয়েছিলাম। হঠাৎ আকাশ ফাটানোর শব্দে সেই বিরাট পাহাড়ের দ্বীপটি তুবড়ির খোলের মতো চৌচির হয়ে ফেটে গিয়ে সমুদ্রের জলে ডুবে গেল। প্রলয়ের মতো যে ঝড় তারপর উঠল, আর যেসব প্রচণ্ড ঢেউ এসে দৈত্যের মতো কিছুক্ষণ আমাদের বোট নিয়ে লোফালোফি শুরু করলে, তাদের হাত থেকে বেঁচে নিরাপদ জায়গায় পৌঁছাতে বেশ কিছুক্ষণ কেটে গেল। এইবার পেত্রাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি বলতো পেত্রা? ব্যাপার আর কি, তোমার এই হিরে তোলা। ওই এক ছটাক একটা নুড়ি তোলাতেই এত বড় একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল? তা যাবে না। পেত্রা বুঝিয়ে দিল দ্বীপটা আসলে একটা আগ্নেয়গিরি ছাড়া কিছু নয়। উপরে যে হ্রদ দেখছো, সেটা এককালে ছিল আগুন বেরোবার মুখ। এখন কোনো রকমে বুঝে গিয়ে বহুকালের বৃষ্টির জল জমে হ্রদ হয়ে উঠেছে। কিন্তু নিচেকার আগুন যে এখনো নিভে যায়নি। জল মাঝে মাঝে গরম হওয়াতেই তা বোঝা যায়। হ্রদের তলাটি খুব পুরুতো নয়। তুমি নুড়ি তোলার সঙ্গে সঙ্গে কোনো গোপন ফুটো তাই সেখানে বেরিয়ে পড়ে। সেই ফুটো দিয়ে হ্রদের জল গভীর পাতালের প্রচণ্ড আগুনের ওপর গিয়ে পড়ে।
সে জলের তারপর বাষ্প হয়ে উঠতে কতক্ষণ? ওপরে তো সরু একটা ফুটো, বেরুবার পথ না পেয়ে সেই বাষ্প তাই ক্রমশ প্রচণ্ড বেগ পেতে পেতে গোটা পাহাড়টাকে ফাটিয়ে বেরিয়ে গেছে। ওই নুড়িটুকু তুলেই দ্বীপটাকে তুমি ডোবালে। ঘনাদার গল্প শেষ হলে গৌরাঙ্গ সবিস্ময়ে জিজ্ঞেস করলে, দ্বীপটার নাম কি ছিল ঘনাদা? ঘনাদা বিরক্ত হয়ে বললেন, যা ডুবে গেছে তার নামে কি দরকার? আর সেই ছটাকখানে হিরেটা? শিবু জিজ্ঞাসা করলে। সেটা নিশ্চয়ই হাতছাড়া করেননি? ঘনাদা হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। শিবুর কথাটা বোধহয় তার কানে গেল না। এতক্ষণ ধরে শুনছিলেন প্রেমেন্দ্র মিত্র রচিত ঘনাদা সমগ্রের তৃতীয় গল্প নুড়ি। গল্প পাঠে পরাগ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে চাইলে গল্পের আসর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।